শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই সকলকে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের স্বাস্থ্য বিষয়ক উদ্যোগ স্বাস্থ্য জিজ্ঞাসায়। লাইভ ফোন ইন এই 1 ঘন্টার অনুষ্ঠানে প্রত্যেক দিনই আমাদের চেষ্টা থাকে যাতে করে এমন কোনো বিষয়ে নিয়ে আসা যায় যে বিষয়ে স্টুডিওতে আমন্ত্রিত বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছ থেকে বেশ কিছু পরামর্শ পেয়ে সুস্থ থাকতে পারেন আমাদের শ্রোতা বন্ধুরা, সুস্থ থাকতে পারে আমাদের পারিপার্শ্ব। আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, ব্রেন টিউমার। নামটির সঙ্গেই কোথাও যেন একটা আশঙ্কা, একটা অনিশ্চয়তা আমাদের মনের মধ্যে রয়েছে। সাধারণ মানুষ হিসেবে সেই ভয়, সেই আশঙ্কা, সেই অনিশ্চয়তা আমরা বয়ে বেড়াই। কারোর পরিবারের কেউ আক্রান্ত হলে, কেউ নিজে আক্রান্ত হলে মনে হয় পরিত্রাণ। আসুন আমরা সেই সকল অনিশ্চয়তা, জিজ্ঞাসা যা যা আছে সে সব কিছু উপরে একটু চেষ্টা করি আলোকপাত করার। ব্রেন টিউমার, তার লক্ষণ, সমস্যা এবং চিকিৎসা, প্রতিকার সবটা নিয়ে আজ আমরা কথা বলবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিমান কান্তি রায়। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে। নমস্কার। নমস্কার ডাক্তারবাবুর সঙ্গে আমি তো কথা বলবোই, আমার যা যা মনে প্রশ্ন থাকবে সেসব বিষয়ে চেষ্টা করব আলোকপাত করার। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার। ডাক্তারবাবু, ব্রেন টিউমার এই নামটির সঙ্গে একটা ভয় সাধারণ মানুষের মধ্যে থাকেই। সেই ভয়টা কতটা যুক্তিসঙ্গত এবং সেই ভয় কাটিয়ে উঠবো কি করে, সেসব কথা আপনার কাছ থেকে আজকে জানবো আমরা। কিন্তু শুরুতেই ব্রেন টিউমার বলতে ঠিক কোন অসুখকে বোঝায়? টিউমার কথাটার বাংলা অর্থ হচ্ছে শরীরের কোনো একটি অংশের কোষ যদি অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে সংখ্যায় বা আয়তনে, তাহলে যে একটা পিণ্ড তৈরি হয় সেই পিণ্ডটি হচ্ছে টিউমার। এখন এই টিউমার শরীরের যে কোনো জায়গায় হতে পারে। ব্রেনও শরীরের একটা অঙ্গ, তো ব্রেনের মধ্যে কোনো একটি নির্দিষ্ট স্থানে কোষগুলি যদি অস্বাভাবিকভাবে সংখ্যায় বা আয়তনে বেড়ে ওঠে, তাহলে যে একটি মাংসপিণ্ড তৈরি হয় সেটাকেই আমরা বলি ব্রেন টিউমার। এখন এই ব্রেন টিউমার আমি প্রথমেই বললাম যে কোষের অস্বাভাবিক বৃদ্ধির জন্য হয়। সাধারণভাবে বলা হয় টিউমার হয়েছে, কিন্তু এটা একটা ছাতার মতো। এই ছাতার মধ্যে বিভিন্ন ধরনের টিউমার আসতে পারে এবং সেটাকেও যদি আমরা দুভাবে ভাগ করি, বিনাইন একটি, আরেকটি হচ্ছে ম্যালিগন্যান্ট। বিনাইন মানে যেটাকে আমরা আরও সোজা করে বলতে পারি ঠিক ক্যান্সারের মতো নয়, মানে সেলটার সংখ্যায় বেড়েছে, সাইজে বেড়েছে, কিন্তু এটা ক্যান্সারের মতো অত অস্বাভাবিক হারে খুব তাড়াতাড়ি বাড়ছে না এবং সেটা তার একটা নির্দিষ্ট এলাকার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখছে দিনের পর দিন। এগুলো হচ্ছে বিনাইন টিউমার। মানে তুলনায় কম ক্ষতিকারক বলতে পারি, অনেক কম ক্ষতিকারক। আরেকটা গ্রুপ আছে যেখানে ঠিক এর উল্টোটা, যেখানে ব্রেনের কোষের সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি বাড়ছে এবং এই যে বৃদ্ধির যে ধরনটা, তাতে কোষের যে কাজ, তার নির্দিষ্ট যে সাধারণ অবস্থায় যে কাজ, সেই কাজটা চূড়ান্ত ব্যাহত হচ্ছে। এই যে গ্রুপ অফ টিউমার, এগুলোকে আমরা বলি ম্যালিগন্যান্ট টিউমার। এবারে প্রথমেই বললাম যে টিউমার কি, তারপর বললাম ক ধরনের টিউমার হতে পারে। খুব ব্রডলি হচ্ছে বিনাইন অথবা ম্যালিগন্যান্ট। এবারে এই বিনাইন আর ম্যালিগন্যান্টের মধ্যেও আবার বিভিন্ন ধরনের টিউমার আছে। সেটা নির্ভর করছে যে একজন চিকিৎসক বা একজন বিজ্ঞানী যখন ওই টিউমার সেলগুলো মাইক্রোস্কোপের নিচে বিশ্লেষণ করছেন, তার মধ্যে আবার বিভিন্ন ধরন পাওয়া যাচ্ছে। সেই ধরনের তারতম্যের উপর নির্ভর করে ম্যালিগন্যান্ট টিউমারও আবার বিভিন্ন রকমভাবে ভাগ করা হয়। তো এটা হচ্ছে ব্রেনের ভেতরে যে কোষ, সেখান থেকেই সৃষ্ট একটা টিউমার, মাংসপিণ্ড। আরেকটা, এগুলোকে বলা হয় প্রাইমারি টিউমার, অর্থাৎ ব্রেনের মধ্যেই এদের উৎপত্তি। আরেকটা গ্রুপ অফ ব্রেন টিউমার আছে যেখানে তার উৎপত্তিটা শরীরের অন্য কোনো জায়গায়। ধরুন কারো লাঙে কোনো একটা টিউমার আছে বা ক্যান্সার আছে, সেই ক্যান্সার সেলটা রক্তনালীর মধ্যে পৌঁছে সেটা ব্রেনের মধ্যে পৌঁছে গেছে এবং ব্রেনের মধ্যে সে আবার সেই ক্যান্সার সেল আবার একটা বাসা বেঁধেছে এবং সেখানেও আবার সেই টিউমার সেলটা নিজের মতো করে বেড়ে উঠছে। তো এই যে দ্বিতীয় গ্রুপ অফ টিউমার,
এগুলোকে বলে মেটাস্ট্যাটিক টিউমার। আচ্ছা। এই সবই ব্রেন টিউমারের মধ্যে পড়ে। সুতরাং একজন মানুষের ব্রেন টিউমার হয়েছে এটা বললে বোধহয় সবটা বোঝা যায় না। তারপরে ধাপ হচ্ছে ব্রেনের কোথায় হয়েছে, কতটা সাইজটা, কি ধরনের, প্রাইমারি না ম্যালিগন্যান্ট, প্রাইমারি যদি হয় সেটা বিনাইন না ম্যালিগন্যান্ট বা কি ধরন, এই সব কটা জিনিস জানলে তবে তার পরবর্তী চিকিৎসা এবং তার প্রতিকার বা তার পরবর্তী কি ফলাফল হবে সেটা অনেক কিছু নির্ভর করছে। বেশ, সুতরাং ব্রেন টিউমার নামক বিষয়টিরও অনেকগুলো ভাগ রয়েছে এবং সেটা ডাক্তারবাবুরাই বুঝতে পারবেন, আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আমরা যেটুকু বুঝতে পারবো তার লক্ষণ, যে ঠিক কি হলে আমাদেরকে শরীর জানান দেবে, এমন কি কোনো লক্ষণ, যেমন আমরা অনেক ক্ষেত্রেই জানি ক্যান্সারের বিভিন্ন ক্ষেত্রেই যে আগে থেকে তেমন কিছুই বোঝা যায় না, শরীর জানান দেয়ই না। ব্রেন টিউমারের ক্ষেত্রে কি শরীর আমাদের জানান দিতে পারে, এবং জানান দিলেও সেটা কি কি ধরন হতে পারে? আচ্ছা, এখন ব্রেন টিউমারে কি সিমটম হবে সেটা মূলত নির্ভর করছে ব্রেনের কোন জায়গায় টিউমারটা হচ্ছে তার উপর। আমাদের সুস্থ স্বাভাবিক অবস্থায় আমাদের ব্রেনটা যদি আমরা কল্পনা করি, সেক্ষেত্রে দেখা যায় যে ব্রেনের এক একটা নির্দিষ্ট অংশ এক এক ধরনের কাজ করে। এখন যে জায়গায় টিউমারটা হয়েছে তার উপর নির্ভর করে সেখানকার কাজের ব্যাঘাত ঘটে। আচ্ছা। তবে খুব কমন সিমটম যেটা, ধরুন আমাদের ব্রেনটা তো, আমাদের যদি মাথার খুলিটা যদি একটা আপনি কৌটো ভাবেন, তার মধ্যে আমাদের ব্রেনটা রয়েছে। এখন যখনই ব্রেনে একটা কোনো টিউমার হচ্ছে, ব্রেনের মধ্যে প্রেশার বেড়ে যাচ্ছে, কারণ আমার মাথার খুলিটা তো একটা নির্দিষ্ট তার আয়তন আছে, সে তার থেকে আর বাড়বে না, অথচ ব্রেনটা সাইজে বেড়ে যাচ্ছে। তার ফলে ব্রেনের মধ্যে প্রেশার বেড়ে যাচ্ছে, এবং ব্রেনের মধ্যে প্রেশার বাড়লে তখন তার প্রথম এবং প্রধান যে লক্ষণটি হয় সেটা হচ্ছে মাথার যন্ত্রণা। এবং এই মাথার যন্ত্রণাটা মাথার একটা জায়গায় হতে পারে বা পুরো মাথা জুড়ে হতে পারে। যন্ত্রণাটা অধিকাংশ ক্ষেত্রে খুব তীব্র যন্ত্রণা হয়, এবং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বসা অবস্থায় বা দাঁড়িয়ে থাকা অবস্থায় যতটা না যন্ত্রণা হয়, শুয়ে থাকলে যন্ত্রণাটা আরও বেড়ে যায়। এবং আরেকটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ এর চরিত্র, সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দেখা যায় যে মাথার যন্ত্রণাটা ম্যাক্সিমাম হচ্ছে। আর এই মাথার যন্ত্রণার সঙ্গে আনুষঙ্গিক যেটা হয়, বমি হয়। তো একজন মানুষ, এবার আপনি বলতে পারেন যে যার মাইগ্রেন আছে তারও তো মাথার যন্ত্রণা বমি হয়, তাহলে সে কিভাবে ব্রেন টিউমারের সঙ্গে তফাৎ করবে? খুব সোজা উত্তরটা হচ্ছে যে মাইগ্রেন একবার নয়, বারে বারে হয়, অনেক দিন ধরে হয়। অর্থাৎ একজন মানুষের যদি এই হিস্ট্রি থাকে, তার আগেও মাথা যন্ত্রণা হয়েছে, বমি হয়েছে, ভালো হয়ে গেছে, আবার হয়েছে, এবং তার নির্দিষ্ট কিছু জায়গায় সেটা বাড়ছে, রোদে বেরোলে, খালি পেটে থাকলে বাড়ছে, তখন আপনি ভাবুন মাইগ্রেন হচ্ছে। কিন্তু আরেকটি মানুষ পাশাপাশি, যার জীবনে কোনোদিন মাথার যন্ত্রণার কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে তার মাথার যন্ত্রণা শুরু হলো, সঙ্গে বমি হলো, তার মানে এমনি নিউ অনসেট হেডেক, মানে আগে ছিল না, নতুন করে হঠাৎ করে কারো মাথার যন্ত্রণা, বমি শুরু হয়েছে, তাহলে সেটা ব্রেন টিউমারের লক্ষণ কিনা সেটা তখন আমাদের যাচাই করতে হবে। এই মাথায় যন্ত্রণাটা, এটা কি কন্টিনিউয়াস, মানে সারাক্ষণ হতে থাকে, নাকি কখনো হচ্ছে একটু থেমে যাচ্ছে? এইটি প্রথম দিকে, ব্রেন টিউমারের প্রথম দিককার অবস্থায় এই যন্ত্রণাটা কন্টিনিউয়াস নাও হতে পারে, মাঝে মধ্যে বাড়ছে, মাঝে মধ্যে চলে যাচ্ছে, এটা হতে পারে। কিন্তু টিউমার সাইজ যত বাড়ে বা যত ব্যাপারটা অ্যাডভান্সড হয়, তখন মাথার যন্ত্রণাটা প্রায় সবসময় থাকে। এছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট, যে ব্রেন টিউমারে মাথার যন্ত্রণার সঙ্গে আনুষাঙ্গিক আরও কিছু কিছু নিউরোলজিক্যাল সিমটম হয়। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ধরুন, কথা জড়িয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, চোখটা ট্যারা হয়ে যাওয়া, মাথা ঘোরানো, একটা দিকে হাত পায়ের জোর কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, অথবা ধরুন বসা থেকে উঠে দাঁড়াতে যাচ্ছেন, চোখে অন্ধকার দেখছেন। তার মানে শুধু মাথার যন্ত্রণা, বমি নয়, তার সঙ্গে আরও নিউরোলজির অন্যান্য কিছু কিছু লক্ষণ যদি এর সঙ্গে আসে, অর্থাৎ এই দুটোর যদি সমাহার হয়, দুটো একসঙ্গে যদি হয়, তখন ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিতে হবে যে এটা ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে। কারণ অন্য যে মাথার যন্ত্রণার যে অসুখ, যেমন মাইগ্রেন হেডেক বা টেনশন হেডেক, সেখানে মাথার যন্ত্রণা, বমি হয়,
কিন্তু অন্যান্য নিউরোলজিক্যাল লক্ষণ যেগুলো বললাম সেগুলো হয় না। তার মানে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে নিউ অনসেট হেডেক, মানে আগে ছিল না তার নতুন করে মাথার যন্ত্রণা শুরু হলো, আর একটা হচ্ছে মাথার যন্ত্রণার সঙ্গে নিউরোলজিক্যাল কিছু ডেফিসিট কি ফর্মে, সেটা যেগুলো যেগুলো বললাম সেগুলো যদি হয়, এইগুলো হলে আপনি কিন্তু বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে যাবেন। যে এটা সবসময় যে এগুলো ব্রেন টিউমার হবে তাও নয়, অন্য অনেক অসুখও এটা হতে পারে, কিন্তু অন্য অনেক অসুখের সঙ্গে ব্রেন টিউমারও একটা অন্যতম কারণ, সেটা মাথায় রাখতে হবে। সুতরাং এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে কোনো রকম দেরি না করে ডাক্তারবাবুর কাছে পৌঁছে যাওয়াটা খুব দরকার। হ্যাঁ। বাকিটা ডাক্তারবাবুর যা যা টেস্ট করানোর তিনি করবেন এবং হ্যাঁ। লক্ষণ দেখে তারা বুঝে নেবেন। হ্যাঁ। কিছু কিছু অসুখ আছে আমরা জানি যেগুলো বয়সের সঙ্গে সেগুলোর সম্পর্কিত। আমরা জানি যে একটু বয়স হলে এগুলো হতে পারে। ব্রেন টিউমারের ক্ষেত্রে তেমন কোনো বিষয় আছে কি যে একটা বয়সের সঙ্গে বা লিঙ্গের সঙ্গে, পুরুষদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে এই রকম কোনো বিষয় আছে, নাকি এটা একেবারেই সেসব সম্পর্কিত নয়? এটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি দুটো প্রশ্নে আলাদাভাবে উত্তর দিচ্ছি। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে বয়সের সঙ্গে নিশ্চিতভাবে একটি মানুষের কি ধরনের ব্রেন টিউমার হবে সেটা তার বয়সের সঙ্গে ভীষণভাবে জড়িত। প্রথমেই আমি বললাম যে একটা গ্রুপ অফ ব্রেন টিউমার হচ্ছে মেটাস্ট্যাটিক, অর্থাৎ শরীরের অন্য জায়গার টিউমার ব্রেনে এসে বাসা বেঁধেছে। এই ধরনের যে টিউমার সেটা বয়স্ক মানুষদের ক্ষেত্রেই বেশি হয়। আমরা জানি সামগ্রিকভাবে যদি আমি বিচার করি, মানুষের গড় আয়ু যত বাড়বে তত তার ম্যালিগনেন্সি বা ক্যান্সারের সম্ভাবনাও বাড়বে। সেটা কি ইমিউনিটি কমে যাচ্ছে বলে তার সঙ্গে? তার ইমিউনিটি, তার শরীরের যে কোষের যে স্বাভাবিক ভারসাম্য, সেগুলো বয়সের সঙ্গে সঙ্গে ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। এবং তার আপনি যদি পরিসংখ্যান দেখেন যে একজন বয়স্ক মানুষের ক্ষেত্রে ওভারঅল সারা শরীরের বিভিন্ন জায়গায়, শুধু ব্রেন নয়, শরীরের যে কোনো অঙ্গে ক্যান্সার হওয়ার প্রবণতা কম বয়সীদের থেকে বেশি। তো স্বভাবতই এনাদের এই যে অন্য জায়গার যে টিউমার বা ক্যান্সার সেটা ব্রেনে পৌঁছতে পারে, যেটাকে আমরা বলি মেটাস্ট্যাটিক টিউমার। অর্থাৎ মেটাস্ট্যাটিক টিউমার বয়স্ক মানুষদের ক্ষেত্রে বেশি হয়। সেকেন্ড হচ্ছে কিছু কিছু টিউমার আছে যেটা ডাক্তারি পরিভাষায় বলে গ্লায়োমা। সেই গ্লায়োমারও আবার বিভিন্ন ফর্ম আছে। গ্লায়োমাটা ব্রেনের কোন অংশে হবে, দেখা গেছে যে ব্রেনের উপর দিককার যে সমস্ত গ্লায়োমা, মানে উপর কম্পার্টমেন্টের যে গ্লায়োমা, সেগুলো বয়স্ক মানুষদের ক্ষেত্রে বেশি হয়। আবার ঠিক উল্টো দিকে ছোট ছোট বাচ্চা, তাদেরও ব্রেন টিউমার হতে পারে। এদের ব্রেন টিউমারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এমব্রায়োলজিক্যাল যে টিউমার, অর্থাৎ বাচ্চা যখন মায়ের পেটে আছে তখন তার সারা শরীরের বিভিন্ন অর্গানগুলো তৈরি হচ্ছে, ব্রেনও তৈরি হচ্ছে। এই তৈরি হওয়ার পথেও মাঝে মধ্যে বিপত্তি হতে পারে এবং কিছু কিছু সেল সেটা টিউমারে লক্ষণ নিয়ে আসতে পারে। অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার আগেই গর্ভে থাকা অবস্থাতেই সেটা হয়তো নির্ধারিত হচ্ছে, তার প্রকাশটা হচ্ছে জন্মের পর। তো এরকম এগুলো বলে জার্ম সেল টিউমার। তো এই ধরনের কিছু টিউমার আছে যেটা আবার বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। সুতরাং টিউমারটা কি ধরনের হবে সেটা বয়সের সঙ্গে সঙ্গে কিছুটা তারতম্য হয়। আর দ্বিতীয় যেটা বললেন যে কোনো জেন্ডার স্পেসিফিক কিনা, হ্যাঁ, এটা জেন্ডারের সঙ্গেও কিছুটা সম্পর্ক আছে। কারণ কিছু কিছু টিউমার আছে যেগুলো হচ্ছে হরমোন সেন্সিটিভ, যেমন মেনিনজিওমা বলে একটা টিউমার আছে, সেটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। তো এগুলো একটা নির্দিষ্ট হরমোনাল প্রভাবের তারতম্যের জন্যে মহিলা বা পুরুষের মধ্যে কম বেশি হতে পারে। মানে পুরুষদের হবেই না এরম বলছি না, কিন্তু পরিসংখ্যানগতভাবে মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। সেটা ওই পার্টিকুলার ওই টিউমারটি নাকি সার্বিকভাবেই? না, এটা আমি একটা উদাহরণ দিলাম। এরকম আরো কিছু টিউমার আছে যেগুলো হচ্ছে হরমোন সেন্সিটিভ। সুতরাং আমরা যখন কোনো টিউমার ডায়াগনোসিস করি, সেক্ষেত্রে সেই নির্দিষ্ট মানুষটির তার জেন্ডার, তার বয়স, এ দুটো আমাদের কাছে খুব ভীষণভাবে বিবেচ্য। কারণ তার উপর ভিত্তি করে টিউমারের ধরনটা কি হতে চলেছে তার একটা আন্দাজ করা যায়। আরও অন্যান্য অনেক ফ্যাক্টর দেখা হয়, কিন্তু এ দুটো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ডাক্তারবাবু,
এই দুটোর সঙ্গে আমরা আর একটা জিনিসের ক্ষেত্রে, সব রোগের ক্ষেত্রেই একটু চিন্তায় থাকি যে পরিবারে কারুর হয়তো মৃত্যু হয়েছে ব্রেন টিউমারে, বা পরিবারে কেউ এর আগে আক্রান্ত হয়েছেন, তখন পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে একটা ভয় থাকে যে আমার বাড়িতে এরকম ছিল। কিছু কিছু রোগ হয় বংশগত, কিছু কিছু রোগ হয় তার সঙ্গে বংশগতির কোনো তেমন সাযুজ্য থাকে না। ব্রেন টিউমারের ক্ষেত্রে কি সেই হেরিডিটি বা সেই বংশগতির একটা জায়গা রয়েছে? অধিকাংশ ব্রেন টিউমারের ক্ষেত্রে বংশগতির সেরকম কোনো ডাইরেক্ট যোগ নেই। আচ্ছা। ইনডাইরেক্ট যোগ থাকতে পারে, কিন্তু কিছু ব্রেন টিউমার আছে, আমি একটা নাম বলছি, মাল্টিপল এন্ডোক্রিন নিওপ্লাসিয়া বলে একটা অসুখ আছে, যেখানে একটা জেনেটিক অসুখ, যেটাতে ব্রেনের কিছু কিছু জায়গায় টিউমার আসতে পারে। এরকম খুব সুনির্দিষ্ট কয়েকটি সিনড্রোম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে বংশগত প্রভাবের জন্যে ব্রেন টিউমার হচ্ছে, এরকম হওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা, আর ইনডিরেক্ট যেটা বললেন যে ইনডিরেক্ট, ধরুন তারা এমন কিছু এনভায়রনমেন্টাল কোনো হ্যাজার্ড আছে, যে হ্যাজার্ডটা ফ্যামিলির একাধিক লোক তাতে এক্সপোজ, তার জন্যে তার ব্রেন টিউমার একটা কারণ হতে পারে। মানে আমি বলছি, ব্রেন টিউমারে অনেক কারণের মধ্যে সেই এনভায়রনমেন্টাল এক্সপোজারটা একটা কারণ হতে পারে। এখন সেম এনভায়রনমেন্টাল এক্সপোজার, অর্থাৎ একই ধরনের প্রাকৃতিক কোনো পরিবেশের কোনো মানে সমস্যাতে যদি তারা এক্সপোজড হন, তাহলে সেক্ষেত্রে টিউমারের সম্ভাবনাটা বাড়ে। কিন্তু ঠিক একদম বংশে ওইভাবে ওনার হয়েছে বলে পরে আরেকজন তার ছেলে মেয়ের হবে, ঠিক ওই রকম অতটা বংশগত অধিকাংশ ব্রেন টিউমার নয়, খুব এক্সেপশন কিছু ছাড়া। বেশ, শ্রোতা বন্ধুরা, আমরা আজ স্বাস্থ্য জিজ্ঞাসা এই অনুষ্ঠানে আলোচনা করছি ব্রেন টিউমার, তার লক্ষণ, সমস্যা এবং প্রতিকার, সবকিছুটাই জানবো আজ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিমান কান্তি রায়। আর টেলিফোনে আপনারা যে আছেন সে তো বেশ দেখতে পাচ্ছি, ফোনের কনসোলের আলো জ্বলছেই। কে রয়েছেন এখন, কথা বলা যাক। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন সজল বাবু। আমার এখানে যদি কি হয় তার সিমটম কি বলবেন, কথা হচ্ছে যে ব্রেন সম্পর্কে মাথা ব্রেনের পর্যন্ত কি কি কিরকম যদি একটা একটু যদি পরিষ্কার করেন খুব শোনার জন্য লাগে। খুব একটা তো বোঝা গেল না ডাক্তারবাবু, আপনি বুঝতে পারলেন? হ্যাঁ, আমি যেটুকু বুঝলাম, উনি পিটুইটারি রিজনে টিউমার হলে সেটা কিভাবে বুঝবো বা সেই ব্যাপারটা একটু জানতে চাইছেন। এখন আমি ঠিকই বলেছেন, ব্রেনের বিভিন্ন জায়গায় বলেছি টিউমার হতে পারে। পিটুইটারি আমাদের যেটা বলে মাস্টার অফ অর্কেস্ট্রা, আমাদের শরীরের সমস্ত যত এন্ডোক্রিন গ্ল্যান্ড আছে তার নিয়ন্ত্রণের দায়িত্বটা হচ্ছে পিটুইটারির হাতে। এখন পিটুইটারি গ্ল্যান্ডে যদি টিউমার হয়, পিটুইটারি গ্ল্যান্ডটা হচ্ছে ব্রেনের ভেতরে একটা জায়গায় থাকে, তো সেখানে যদি পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার হয় তাহলে তার নির্দিষ্ট কিছু লক্ষণ হবে। এর পিটুইটারি টিউমার যদি হয়, তাদের একটা অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ডটার ঠিক উপরে আমাদের চোখের নার্ভগুলো যাচ্ছে। আচ্ছা, এবারে পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো টিউমার হয়, সেই টিউমারটা তার সাইজ যত বাড়তে থাকে সে চোখের নার্ভের উপর প্রেশার তৈরি করে। এক্ষেত্রে মানুষটার চোখে দেখার অসুবিধে হয়, এবং চোখে দেখার অসুবিধার মধ্যে আরেকটু স্পেসিফিক হচ্ছে তাদের ভিজুয়াল ফিল্ডের গণ্ডগোল হয়। অর্থাৎ তিনি যখন সোজা তাকিয়ে আছেন, একদম সেন্ট্রাল পার্টটা মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন, কিন্তু তার দুপাশের জিনিস তিনি কিন্তু ভালো করে দেখতে পান না। এবারে এটাকে ডাক্তারি ভাষায় বলে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, মানে তার সেন্ট্রাল ভিশন একদম ঠিক আছে, কিন্তু তার ঠিক সেন্ট্রালের পাশে যে পেরিফেরি পার্ট অফ ভিশন, সেই পার্টটা কিন্তু ঠিক নেই। এক্ষেত্রে পেশেন্ট যেহেতু সেন্ট্রাল পার্টটা ঠিক দেখতে পাচ্ছে, অনেক সময় তারা পাশটা দেখতে পাচ্ছে না এই কমপ্লেনও করে না, কিন্তু যেটা নিয়ে তারা আসে যে তারা আশেপাশের জিনিসের সঙ্গে ধাক্কা খায়। আচ্ছা। এবং অনেক ক্ষেত্রে হয় কি, যারা গাড়ি চালায় তাদের ডান দিক বাঁ দিক ঠিক মতো কাটাতে না পারার জন্যে তারা প্রায় দুর্ঘটনার শিকার হয়।
তো এই ধরনের যদি কোনো চোখে দেখার সমস্যা হয় তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার কিনা সেটা আমাদের ভাবতে হবে। এছাড়া পিটুইটারি গ্ল্যান্ডটা আমি যেহেতু বললাম এটা আমাদের সমস্ত যেটা অন্তঃক্ষরা গ্রন্থি এন্ডোক্রিন গ্ল্যান্ডের সমস্ত কন্ট্রোলটা তার উপর, তো সেখানে সমস্যা হলে অন্যান্য হরমোনাল প্রবলেমও হবে। প্লাস যে কোনো টিউমার, যেহেতু এটা মাথার মধ্যেকার টিউমার, সে যত বাড়বে মাথার ভেতরে প্রেশার বাড়বে এবং তার ফলে মাথার যন্ত্রণা হবে। তো পিটুইটারি টিউমার আমরা মাথার যন্ত্রণা, চোখে দেখার প্রবলেম এবং কিছু হরমোনাল ইমব্যালেন্স, পার্টিকুলারলি থাইরয়েড বা আরও কিছু কিছু মানে হরমোনাল প্রবলেম মানে নিয়ে তারা আসতে পারে। যেটা খুব ইম্পর্টেন্ট যে পিটুইটারি গ্ল্যান্ডে যে টিউমারগুলো হয় এগুলো অধিকাংশই হচ্ছে কিন্তু বিনাইন টিউমার, এগুলো ক্যান্সার নয়। আচ্ছা, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি টিউমারটা এমন একটা জায়গায় রয়েছে, এটা যদিও বিনাইন শুনতে ভাল লাগে, কিন্তু এটা সাইজে বাড়লে তার আশেপাশের যে সমস্ত স্ট্রাকচারগুলো রয়েছে তারা খুব ইম্পর্টেন্ট। যেমন চোখের নার্ভ আছে, মানে চোখে দেখার নার্ভ, চোখের মুভমেন্টের নার্ভ, আমাদের আইবল যে মুভ করছে সেই মুভমেন্টের নার্ভ সবগুলোই পিটুইটারি গ্ল্যান্ডের আশেপাশে রয়েছে। তার ফলে একটা মানুষ যদি পিটুইটারি টিউমার হয়েছে এটা খুব তাড়াতাড়ি এটা ডাক্তারের কাছে না আসেন, তাহলে আশেপাশের যে নার্ভগুলোর উপর তার একটা যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা অনেক সময় পার্মানেন্ট ক্ষতি হয়ে যাবে এবং টিউমার সাইজটা যত বাড়বে অপারেশনটা তত বেশি কঠিন হয়ে যাবে। তো পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার হলে যত তাড়াতাড়ি সেটা ডিটেকশন করা যায় তত অপারেশনের রেজাল্ট ভালো। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডটা একটা ছোট্ট মোটর দানার মতো। একদম প্রথম দিকে যদি টিউমারটা ধরা পড়ে তখন তাকে বলে মাইক্রোঅ্যাডিনোমা। সেক্ষেত্রে সার্জারিও লাগে না, কিছু ওষুধ আছে যেটা এন্ডোক্রিনোলজিস্টরা যে চিকিৎসাটা করেন যারা হরমোন স্পেশালিস্ট, সেই চিকিৎসার মাধ্যমে কিন্তু ওই টিউমারের সাইজটাকে অনেকটা কমিয়ে দেওয়া যায়। তো পিটুইটারি গ্ল্যান্ড টিউমার আর্লি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট, তাতে আমরা অনেক ক্ষতি এড়াতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে সার্জারি না করে শুধু ওষুধের মাধ্যমেও গ্ল্যান্ডের টিউমারের চিকিৎসাটা করা সম্ভব। বেশ, আমরা আরো একটু টেলিফোনে আসি। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, যে মাথায় যে জোরে আঘাত লাগে, আমি কুলপি থানা, দক্ষিণ 24 পরগনা কুলপি থানার ওই কাশিঘাট থেকে বলছি। বলুন বলুন। মাথায় যদি জোরে কোনো কিছু আঘাত লাগে সঙ্গে সঙ্গে বরফ দেওয়া যায়, তাহলে তাতে কি কোনো ভয়ের কারণ আছে? এটাও সাধারণ মানুষের মধ্যে একটা খুব প্রচলিত ধারণা যে মাথায় আঘাত থেকে টিউমার হয়ে যেতে পারে, ভেতরে রক্ত জমাট বেঁধে। প্রথম কথা, মাথায় আঘাত থেকে অনেক সমস্যা হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু মাথায় আঘাত থেকে টিউমার হয় না, এই ব্যাপারটা খুব পরিষ্কার থাকা দরকার। তো মাথায় আঘাত লাগলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে তার ব্রেনের মধ্যে কোনো রক্তপাত হয়েছে কি কিছু জটিলতা হয়েছে সেটা চিকিৎসা করা দরকার, কিন্তু ভবিষ্যতে এটা থেকে টিউমার হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, ডাক্তারবাবু এবারে আসি আমরা চিকিৎসায়, অর্থাৎ লক্ষণ জানা গেল কোন কোন ক্ষেত্রে একটু ভালনারেবল, কোন কোন বিষয়ের কারা কারা সেই একটু ডেঞ্জার জোনে আছেন সেগুলোও জানলাম আমরা। চিকিৎসার ক্ষেত্রে এবার একটু আসবো। আপনি কখনো সার্জারির কথা বললেন, এই কথার মধ্যে মধ্যেই কখনো শুধু ওষুধের কথা বললেন। সার্জারির কথা অবধি এলেই সাধারণ মানুষ হিসেবে আমাদের মনের মধ্যে একটু আতঙ্ক এসেই যায়। তুলনায় ওষুধের মাধ্যমে নিরাময় হবে ভাবলে মনে হয় আহা খানিক স্বস্তি। একটু যদি আমাদের বুঝিয়ে বলেন ব্রেন টিউমারের চিকিৎসার বিষয়টা। আচ্ছা, ব্রেন টিউমারের চিকিৎসার বিষয়ে প্রথম যেটা বলবো, যে লক্ষণগুলি কথা বললাম, ধরুন মাথার যন্ত্রণা, বমি, এটা যে কারণেই টিউমারটা হোক বা যে ধরনের টিউমারই হোক, এই যে মাথার যন্ত্রণা বা বমি হওয়া এর মূল কারণ হচ্ছে মাথার ভিতরের প্রেশারটা অত্যধিক বেড়ে যাওয়া। এক্ষেত্রে এই মাথার ভিতরকার প্রেশারটা কমানোর জন্যে আমরা কিছু ওষুধ দিই, সেটা মূলত ইন্ট্রাভেনাস, কিছু কিছু ওষুধ আছে ইন্ট্রামাসকুলার, কিছু কিছু ক্ষেত্রে আমরা মুখে খাওয়ার ওষুধও দিই। এবং এই ওষুধগুলো আমি নাম ডিটেলস বলছি না, কিন্তু সেই ওষুধগুলো দিলে মাথার ভিতরকার প্রেশারটা কমে যায়, তাতে মাথার যন্ত্রণা, বমি এই সিমটমগুলো অনেকটা কমে আসে, অর্থাৎ সাময়িক আরাম পাওয়া যায়। সাময়িক আরাম পাওয়া যায় এবং সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ মাথার ভিতর প্রেশার অত্যধিক বেড়ে গেলে সেটা অনেক সময় জীবননাশের কারণ হয় এবং সেই চিকিৎসাটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আপনি টিউমারের স্পেসিফিক চিকিৎসা করার আগে
মানুষটাকে তো সুস্থ করতে হবে, ঠিক। সেই পর্যায়ে এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, যে ব্রেন টিউমার কোনো একটা জায়গায় যেখানেই হোক ব্রেনের মধ্যে, সেটা অনেক সময় খিঁচুনি বা এপিলেপসি বা মৃগী রোগের কারণ হয়। অর্থাৎ ব্রেন টিউমারের একটা অন্যতম সিমটম হচ্ছে অজ্ঞান হয়ে খিঁচুনি হওয়া। এখন এই অজ্ঞান হয়ে যে খিঁচুনি হওয়া, এটা সাধারণ যে সমস্ত মৃগী রোগী দেখি, টিউমারের ক্ষেত্রে যে মৃগী রোগটা হয় সেটা কিন্তু তার তীব্রতা অনেক বেশি। অনেক ক্ষেত্রে একটা ওষুধেও সেটাকে কন্ট্রোল করা যায় না, একাধিক এপিলেপসির ওষুধ প্রয়োগ করতে হয়। এই চিকিৎসাটাও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমনও দেখেছি যে টিউমারের চিকিৎসা শুরু হওয়ার আগেই শুধু খিঁচুনি বা মৃগীর জন্যই রোগী খারাপ হয়ে গেল। তো এই দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে মাথার ভিতরকার প্রেশারটাকে কমানোর ওষুধ প্রয়োগ এবং খিঁচুনিটার চিকিৎসা করা। তৃতীয় যেটা হচ্ছে যে ব্রেন টিউমার এমন কিছু কিছু জায়গায় হয় যার জন্যে আচার আচরণের অসঙ্গতি দেখা যায়। অর্থাৎ সাময়িকভাবে তাকে হঠাৎ কেউ দেখলে মনে হবে মানুষটি বোধহয় পাগল হয়ে গেছে, তার মধ্যে কিছু অপ্রকৃতিস্থ আচরণ দেখা যায়। এখন সেগুলোরও কিন্তু ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায়। তো এইটা হচ্ছে ব্রেন টিউমারের যে সিমটমগুলো হচ্ছে সেগুলোর চিকিৎসা। এরপর আসি টিউমার যেটা হয়েছে তার চিকিৎসা। এবারে আমি ব্রেনের ভিতরেকার যদি খুব সহজ করে বলি, যে ভিতরকার যে অংশগুলো বলি, ব্রেনের ভিতরকার অংশ হচ্ছে ব্রেনের সেল, যে কোষগুলোর মাধ্যমে ব্রেনটা তৈরি হয়েছে। এছাড়া ব্রেনের মধ্যে একটা জলীয় অংশ সবসময় ব্রেনের মধ্যে সেটা প্রবাহিত হয়ে আছে, এবং তার মধ্যে ব্রেনটা ভাসছে সেই জলের মধ্যে। এই যে জলের কম্পার্টমেন্টটা যেটা ব্রেনের মধ্যে বিভিন্ন জায়গায় নালার মতো হয়ে রয়েছে, এটাকে বলা হয় ভেন্ট্রিকল। এখন যখন টিউমারটা বাড়ে তখন ব্রেনের ভিতর এই যে জলের কম্পার্টমেন্টের পথটাকে সে ব্লক করে দেয়। তার ফলে ওই জলের মধ্যে পথটা যখনই ব্লকড হয়ে যায়, সেটাও তখন ব্রেনের মধ্যে প্রেশারটাকে বাড়িয়ে দেয়। এটাকে ডাক্তারি ভাষায় বলে হাইড্রোকেফালাস। অনেক সময় টিউমার নয়, ওই ব্রেনের ভেতর জলের পথটা ব্লক হওয়ার জন্য ব্রেনের মধ্যে প্রেশার বেড়ে গিয়ে পেশেন্ট খুব খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে ওই যে জায়গাটা ব্লক হচ্ছে সেই পথটাকে আমরা বলি বাইপাস করা হয় একটা শান্টের মাধ্যমে, অন্য একটা চ্যানেল তৈরি করে দেওয়া হয়, যে চ্যানেলের মাধ্যমে ব্রেনের যে জলটা বেরিয়ে যেতে পারছিল না সেটা এখন বেরিয়ে যেতে পারে। মানে একটা ওই খাল কেটে দেওয়ার মতো, খাল কেটে দেওয়ার মতো, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে শান্ট সার্জারি। সেটাও ব্রেন টিউমার চিকিৎসার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এইবারে টিউমার যেটা বললাম, এই টিউমারটার চিকিৎসাটা একটা হচ্ছে ওষুধ হতে পারে, সার্জারি হতে পারে, রেডিওথেরাপি হতে পারে। তিনটে খুব ব্রড গ্রুপ। কিছু ওষুধ আছে যেগুলো ডাইরেক্ট ওই টিউমার সেলটাকে নষ্ট করে, স্বাভাবিক সেলকে ক্ষতি করে না। এগুলো বেসিক্যালি কেমোথেরাপি, সেটার মাধ্যমে টিউমার সেলটাকে আমরা নষ্ট করে দীর্ঘদিন ধরে এই চিকিৎসাটা চলে। তাতে অনেক ক্ষেত্রে পেশেন্ট আস্তে আস্তে ইমপ্রুভ করে। সব সময় যে 100% করবে এমন নয়, বা যেটা খুব বাড়াবাড়ি ছিল বাড়াবাড়িটাকে অনেকটা আমরা নিয়ন্ত্রণে আনি। রেডিওথেরাপিতে যেটা করা হয় যে বাইরে থেকে রেডিয়েশন দিয়ে, মানে এক্সরের মতো রে দিয়ে যে ক্যান্সার সেলগুলো অস্বাভাবিকভাবে বাড়ছে তাদেরকে নষ্ট করে দেওয়া হয়। এখন চিকিৎসার বিজ্ঞানের প্রথম দিকে এই যে রেডিয়েশনের মাধ্যমে টিউমার যে চিকিৎসা হতো, তাতে দেখা যাচ্ছিল যে এটা ক্যান্সার সেলকে তো নষ্ট করছে, কিন্তু আশেপাশে যারা নর্মাল সেল তাদেরকেও নষ্ট করে দিচ্ছে। তার ফলে চিকিৎসার সাইড এফেক্ট বা ক্ষতিকারক প্রভাবটা অনেক বেশি হচ্ছে। যত বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, এখন যে রেডিয়েশনটা দেয়া হচ্ছে সেটাকে বলে স্টিরিওট্যাকটিক সার্জারি। এটা ঠিক সার্জারি নয়, ব্রেনের ওই নির্দিষ্ট অংশে ওই রেগুলোকে পাস করানো হয় যাতে করে ওই নির্দিষ্ট ক্যান্সার সেল বা টিউমার যে জায়গাটা সেটাই ক্ষতিগ্রস্ত হয়, আশপাশের যে নর্মাল সেল তার কোনো ক্ষতি হয় না। এটার বিভিন্ন নাম আছে, সাইবার নাইভ, গামা নাইভ, এই যে বিভিন্ন এখন অত্যাধুনিক যে সমস্ত রেডিয়েশন সার্জারি বেরিয়েছে, তাতে করে
মানে যেটাকে বলে স্ট্র্যাটেজিক সার্জারি বা স্ট্র্যাটেজিক, যেমন একটা বোম্বার্ডমেন্ট হয়, এটাও ঠিক তেমনি রেগুলো ঠিক ওই জায়গাতে গিয়ে ওই সেলগুলোকে নষ্ট ওই করে ফেললো, টার্গেটেড থেরাপি যাকে আমরা বলি, সেটা হলো। তো এটা এক ধরনের থেরাপি, এবং সেটা বিভিন্ন ফর্মে আসছে, প্রোটন থেরাপি, কোবাল্ট থেরাপি, বিভিন্ন নামে আসছে। কিন্তু এই বিষয়টাতে অত্যধিক দ্রুত গতিতে এখন অগ্রগতি হচ্ছে, যাতে করে নির্দিষ্ট ওই জায়গাটাকে নষ্ট করে অন্য জায়গাটাকে বাঁচিয়ে তোলা যায়। আরেকটা হচ্ছে যেটাকে বলি টার্গেটেড থেরাপি, মানে ধরুন একটা টিউমার হয়েছে, সেই যে প্রথমেই বললাম সেখানকার সেলগুলোর সংখ্যায় বা আয়তনে বাড়ছে। যদি খুব মলিকুলার লেভেলে দেখা যায়, তাহলে দেখা যাবে যে সেই সেলগুলোর মলিকুলার বা জেনেটিক ক্যারেক্টার অন্য নর্মাল সেলের থেকে আলাদা। কিছু ওষুধ প্রয়োগ করা হচ্ছে যেগুলো ওই পার্টিকুলার সেল যাদের ওই মলিকুলার বা জেনেটিক সমস্যা হয়েছে, শুধু তাদের সঙ্গে গিয়ে ওটা মিশবে, এবং মিশলে হবে সেই সেলগুলো নষ্ট হবে। সো দ্যাট ইজ অলসো ওয়ান ফর্ম অফ টার্গেটেড কেমোথেরাপি। এই চিকিৎসাতেও রেজাল্ট আগে যা হতো, এখন যত দিন যাচ্ছে তার থেকে রেজাল্ট আরও ভালো হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমি যদি এক কথায় বলি, কিছু চিকিৎসা আছে যেটা টিউমারের থেকে যে জটিলতা, সেই জটিলতা থেকে বেরিয়ে আসার চিকিৎসা। কিছু চিকিৎসা আছে যেটা একদম টিউমার সেলটাকে নষ্ট করে দেবে, তার চিকিৎসা। সেটা কেটে বাদ দেওয়া হতে পারে, বাইরে থেকে রে দিতে হতে পারে, নির্দিষ্ট গামা নাইফ বা সাইবার নাইফ দিয়ে খুব টার্গেটেড রে দেওয়া হতে পারে, অথবা কিছু টার্গেটেড মেডিসিন যেটা ওই পার্টিকুলার অ্যাবনর্মাল সেলগুলোকে ধ্বংস করবে, সেরকম কিছু টার্গেটেড থেরাপি হতে পারে। এই সব মিলেই চিকিৎসায় এগোবে। ডাক্তারবাবু, আপনাকে তো আমাদের শ্রোতা বন্ধুরা অনেক সময় জিজ্ঞেস করেন ডাক্তারবাবুদের কোথায় পাওয়া যাবে। আপনাদের জানিয়ে রাখি শ্রোতা বন্ধুরা, ডাক্তারবাবুকে কলকাতার এসএসকেএম হাসপাতালে আপনারা পেতেই পারেন, স্নায়ুরোগ বিভাগে। সেখানে যাবেন, ডাক্তার বিমান কান্তি রায়ের আগে থেকে যদি আপনারা বুক করে রাখেন টোকেন, নিশ্চয়ই তার কাছে পৌঁছতে পারবেন। এবারে ডাক্তারবাবুর কাছে আসি। আমাদের শ্রোতা বন্ধুদের একটা বড় অংশ তারা প্রান্তিক এলাকায় থাকেন। গ্রামীণ হাসপাতালে, অর্থাৎ একেবারে কাছাকাছি বলতে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র অবধি হয়তো কারোর পক্ষে পৌঁছানো সম্ভব। এই যে নানান রকমের এই যে থেরাপিগুলো আমরা শুনছি টিউমারের, ব্রেন টিউমারের, এইগুলো পেতে গেলে কি একেবারে কলকাতা অবধি আসতে হবে, নাকি অন্তত সদর হাসপাতালেও যদি পৌঁছানো যায় সম্ভব? প্রথম কথা আমি আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো যে এই যে এত থেরাপি বললাম, সেটা তো অনেক পরের কথা। প্রথমটা হচ্ছে রোগের ডায়াগনোসিস। সেইটা আপনি যে এলাকায় থাকেন সেখানে আপনার কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র বা কোনো ডিস্ট্রিক্ট জেলা হসপিটাল, সেখানে কোনো বিশেষজ্ঞের কাছে গেলে তারা নিশ্চয়ই আপনার সিমটম দেখে আপনার ব্রেন টিউমার আছে কিনা সেটা আপনাকে একটা ধারণা দিতে পারবেন। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, এখন পশ্চিমবঙ্গের সমস্ত জেলা হসপিটালেই প্রায় সিটি স্ক্যানের ফেসিলিটি আছে। সিটি স্ক্যান করলে একটা খুব পরিষ্কার ধারণা পাওয়া যাবে, এবং বিষয়টাতে যদি সিটি স্ক্যানে কোনো রকম যদি কোনো সন্দেহ হয় বা মনে হয় হতেও পারে নাও হতে পারে, তখন তার পরের ধাপ হচ্ছে এমআরআই স্ক্যান করা। এমআরআই স্ক্যান করলে যে সমস্যাগুলো আছে সেটা আরও বিশদে অনেক নিখুঁতভাবে বোঝা যাবে। এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কোনো না কোনো সরকারি হসপিটালে এমআরআই করবার ফেসিলিটি আছে, সম্পূর্ণ নিখরচায়। এবারে ডায়াগনোসিস হয়ে গেলে তার পরের ধাপ হচ্ছে এই চিকিৎসাটা করেন মূলত নিউরো সার্জেনরা এবং কিছু কিছু ক্ষেত্রে নিউরো মেডিসিনের লোকেরা। সুতরাং আপনি আপনার যে কাছাকাছি সরকারি মেডিকেল কলেজ, সেখানে যে নিউরোলজি ডিপার্টমেন্ট, সেখানে দেখান। অর্থাৎ উত্তরবঙ্গের মানুষেরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, সব জায়গাতে নিউরোলজি ডিপার্টমেন্ট আছে। আচ্ছা। আর যদি কোনো সরকারি মেডিকেল কলেজে নিউরো মেডিসিনের কোনো বিভাগ না থাকে, তারাই আপনাকে গাইড করে দেবেন যে কাছাকাছি কোন সরকারি জায়গায় নিউরো মেডিসিন বিভাগ আছে। সেক্ষেত্রে নিউরোসার্জেন আপনাকে দেখে অপারেশন করবেন না অপারেশন না করে ওষুধ দিয়ে রাখবেন, সেই সিদ্ধান্তগুলো খুব তাড়াতাড়ি নিতে পারেন। এবং সেগুলো এই জেলাতে যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানেও হয়ে থাকে। জেলাতেও সব কলেজে হয় না, কিন্তু কিছু কিছু কলেজ আছে মেডিকেল কলেজ জেলাতে, যেখানে এমআরআই করার ফেসিলিটি আছে এবং নিউরো বিভাগ আছে, তারা আপনাকে গাইড করতে পারে। এবারে ধরুন এরকম তো 100 জনের মধ্যে
80-90 জন জেলা লেভেলেই করে ফেলতে পারবে। কিছু আছে হয়তো তাকে কলকাতা আসতে হতে পারে, সেটা তখন তারাই আপনাকে গাইড করবে যে কোন ক্ষেত্রে আপনাকে কলকাতা যেতে হবে, কোথায় আপনার জেলাতে যে চিকিৎসাটা দিচ্ছে সেটাই যথেষ্ট। সুতরাং এমন নয় বিষয়টা যে ব্রেন টিউমারের ক্ষেত্রে চিকিৎসা পেতে গেলে কলকাতা অবধি এসে পৌঁছতে হবে হাসপাতালে, তা নয়। সব সময় তা নয়। না। এবং যদি আসার প্রয়োজন হয় জেলার যে হাসপাতাল বা জেলা মেডিকেল কলেজের যে হাসপাতাল সেখান থেকে ডাক্তারবাবুরাই গাইড করে দেবেন হ্যাঁ। যাওয়ার প্রয়োজন আছে আছে কি কি নেই। নেই। বেশ ডাক্তারবাবু, এবারে একটু আসি আমরা সেরে যাওয়ার ক্ষেত্রে। এটা একটা খুব বড় চিন্তার জায়গা, যিনি আক্রান্ত হন অথবা সেই মানুষটির পরিবারে যারা আছেন, যে ডাক্তারবাবু সেরে যাবে তো, এই কথাটা যে কোনো রোগের ক্ষেত্রে একটা অত্যন্ত সাধারণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন। ব্রেন টিউমারের ক্ষেত্রে আপনারা কতটা আশার আলো দেখাবেন, আমরা কতটা আশা পেতে পারি? এর উত্তরটা হচ্ছে সম্পূর্ণভাবে উত্তরটা নিহিত আছে যে কি ধরনের ব্রেন টিউমার আমরা ডিল করছি তার উপর, এবং ব্রেনের কোন অংশ টিউমারের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, কিছু ব্রেন টিউমার আছে, আমি যদি ব্রেনটাকে একটা ফুটবলের বলের মতো ভাবি, তাহলে একদম উপর দিকের অংশে মানে সুপারফিশিয়াল বলা হয়, সেই দিকে কিছু টিউমার থাকতে পারে, আর কিছু টিউমার থাকতে পারে একদম কেন্দ্রে মানে বলের ভেতর দিকে ডিপ। এবারে সাধারণ বুদ্ধিতেই বোঝা যায় যে টিউমারটা যত ডিপে থাকবে তার সার্জারি করাটা তত ডিফিকাল্ট। তার কারণ ওই জায়গায় পৌঁছতে গেলে নর্মাল ব্রেনকে কেটে ওখানে ঢুকতে হবে, তাতে অনেক বিপত্তি বাড়ে। তো দুটো ক্ষেত্রে টিউমারের রেজাল্ট আলাদা হতে পারে, এবং চিকিৎসার পদ্ধতিটাও যেগুলো একটু আগে আলোচনা করছিলাম, যে বিভিন্ন ধরনের রেডিয়েশন থেরাপি যেগুলো অত্যাধুনিক এসেছে, সেইগুলোর এই যে ডিপ সিটেড টিউমার, খুব ভেতর দিকে যে টিউমার, সেগুলোর জন্য ব্যবহার পৌঁছে যাওয়া যায়। এবারে খুব যদি বাইরের দিককার টিউমার হয় এবং টিউমারটা যদি এনক্যাপসুলেটেড থাকে, মানে একটা ক্যাপসুলের মধ্যে সে নিজেকে রেখেছে, তার বাইরে বেরোয়নি, মানে তার একটা নির্দিষ্ট এরিয়া ছেড়ে তার গণ্ডির বাইরে, সে বেড়ার বাইরে বেরোয়নি, এই ধরনের টিউমারের ক্ষেত্রে সার্জারি অপেক্ষাকৃত ভালো ফল দেয়। এবং এই ধরনের টিউমারের ক্ষেত্রে সার্জারি করে পরবর্তীকালে আবার টিউমারটা গ্রো করবে তার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। এবারে ধরুন একটা টিউমার পাওয়া গেল, টিউমারটা পাওয়া গিয়ে দেখা গেল যে সেটা একদম বাইরের দিকে আছে, সার্জারি করা সম্ভব। সার্জন তখন তার ডিসিশন নেন, সার্জারি করেন। সার্জারি করে তার কি রেজাল্ট হবে এটা নির্ভর করছে দুটো জিনিসের উপর। একটা হচ্ছে সার্জারি করার সময় ওই টিউমারটা উনি কতটা বাদ দিতে পেরেছেন, সবটাই বাদ দেওয়া সম্ভব হয়েছে কিনা, সেটা উনি অপারেশনের সময় তার একটা ধারণা তৈরি করে নেন। সেকেন্ড হচ্ছে যেটা অপারেশন করে বাদ দেয়া হলো, তারপর সেটাকে মাইক্রোস্কোপের তলায় দেখা হয়, বায়োপসি যেটাকে বলা হয়। এই বায়োপসিতে সেলটা কি ধরনের, তার বিহেভিয়ার, এর ম্যালিগনেন্ট পোটেনশিয়াল কতটা, এটা অলরেডি অন্য কোথাও ছড়িয়েছে কিনা বা ভবিষ্যতে ছড়াতে পারে কিনা, সেটা বায়োপসি রিপোর্টের উপর অনেকটা নির্ভর করে। তার মানে টিউমারটা কতটা বাদ দিয়ে দিতে পারলো। সেকেন্ড হচ্ছে যেটা বাদ গেল সেই সেলগুলোর নেচার কি, তার উপরই অনেকটা ভবিষ্যৎটা নির্ভর করে। সেটা টিউমার টু টিউমার ভ্যারি করে, অত বিশদে আমি যাচ্ছি না। কিন্তু ওভারঅল অপারেশন করে তারপর কারো কারো ক্ষেত্রে কেমোথেরাপি লাগে, কারো কারো ক্ষেত্রে রেডিওথেরাপি লাগে, কারো কেমো রেডিও দুটোই লাগে। সেটা নির্ভর করছে কি ধরনের টিউমার, এবং তাতে অনেক পেশেন্টই ভালো হয়ে যান। যারা সম্পূর্ণ কিওর সেভাবে তাদেরকে বলা হচ্ছে না, কিন্তু পরবর্তীকালে ওষুধ এবং কেমো বা রেডিওথেরাপির মাধ্যমে তারা তাদেরকে দিনের পর দিন ভালো রাখা যায়। বেশ। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, এই যে ওষুধগুলো দেয়া হয় কেমোথেরাপিতে বা বিভিন্ন ফর্মে রেডিওথেরাপি দেয়া হয়, আপনি জানবেন যে এই ফিল্ডে, ব্রেন টিউমার যে অঙ্কোলজি ফিল্ডে, খুব দ্রুত গতিতে আমাদের নতুন নতুন ইনফরমেশন আসছে, নতুন নতুন ড্রাগ আসছে, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে। অর্থাৎ আজ এই 2026-এর জুলাই মাসের 20 তারিখে দাঁড়িয়ে আমি যদি বলি যে এই পার্টিকুলার টিউমারের এই ওষুধ এতটা কাজ করছে, হয়তো 6 মাস বাদে গিয়ে বলবো না ওর থেকেও আরও ভালো মলিকুল আমার কাছে চলে এসছে। সুতরাং দের ইজ অলওয়েজ এ রে অফ হোপ
এবং এটা ব্রেন টিউমারের চিকিৎসার ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। মানে যাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত তত ভালো রেজাল্ট সব ওষুধে হচ্ছে না, কে বলতে পারে যে খুব শীঘ্রই এমন কিছু মলিকুল, কারণ প্রচুর ওষুধ ট্রায়াল চলছে এবং তার নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে, তাতে হয়তো দেখা যাবে যে আরও কিছু থেরাপি এলো যেটা এখন যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব জটিল আকার নিচ্ছে, সেটা কিন্তু পরে হয়তো চিকিৎসার মাধ্যমে আরও ভালো ফল পাওয়া যাবে। কিন্তু এই টাইমটাকে পার করা খুব ইম্পর্টেন্ট। সেই এবং সুতরাং ডাক্তারবাবুদের কাছে পৌঁছে যাওয়াটা একটু আধটু ইন্ডিকেশন পেলেই এই লক্ষণগুলো যা যা শুরুতেই আপনি বললেন সেগুলো, এবং তারপর ডাক্তারবাবুদের আন্ডারে থেকে তারা যেভাবে বলছেন সেইভাবে ট্রিটমেন্ট চালালে অবশ্যই আশার আলো রয়েছে। সবচেয়ে বড় কথা যেটা আপনি বারবার বলছেন, ভালো লাগছে, কারণ সত্যিই প্রযুক্তির হাত ধরে, বিজ্ঞানের হাত ধরে আমাদের জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। সুতরাং ব্রেন টিউমারের সঙ্গেও কিন্তু প্রযুক্তি এবং বিজ্ঞান হাতটা ধরে রেখেছে ব্রেন টিউমারের। টেলিফোনে কে রয়েছেন, কথা বলা যেতে পারে। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ বলছি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি দিদি, আপনাদের আলোচনা আমি শুনছিলাম। তো ধরুন যদি ব্রেন টিউমার যেটা ছোট আকারে যদি হয়, যদি ওষুধের দ্বারা যদি নাও কমে, তাহলে এমআইআর করে যদি আমি সেটা করি, তাহলে সেক্ষেত্রে মানে সবদিকে ডাক্তারবাবুর কাছে আমার পরামর্শ, মানে আমি জানতে চাই যে সেই ব্রেন টিউমার যদি ওষুধের দ্বারা না কমে, তাহলে কি এমআইআর করে যদি তার পরবর্তী ক্ষেত্রে তার মানে যে সেটা কিভাবে আমরা করতে পারি? যদি এমআরআই করে দেখা যায় যে ব্রেন টিউমার আছে এবং তার সাইজ ছোট এবং সেটা ওষুধের হয়তো চিকিৎসা সেরকম নেই, সেক্ষেত্রে টিউমার সাইজ যত ছোট হবে অপারেশন করাটা তত সহজ হবে এবং অপারেশনের পরবর্তী ফলাফলটাও তত ভালো হবে। সুতরাং যদি সার্জিক্যালি কিছু করতে হয় সেটা যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। এবং সেই কলটাও তো ডাক্তারবাবুরাই নেবেন, সেটাই ডাক্তারবাবুকে কতটা নিতে প্রয়োজন আছে বা নেই। ওষুধের মাধ্যমেই হবে কিনা সেই সবটাই। কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ চন্দ্র বলছি। ডাক্তার নমস্কার। সঞ্জিতা দিদি নমস্কার। নমস্কার। হ্যাঁ ডাক্তার, এই যে ব্রেন টিউমার যে বলছেন, যাদের যে হাই ব্লাড প্রেশার হয়ে ব্রেন স্ট্রোক হয়েছে, পরবর্তীকালে তাদের ব্রেন টিউমার হতে পারে কিনা? এটার উত্তর হচ্ছে হাই প্রেশার ব্রেন স্ট্রোক তার সঙ্গে ব্রেন টিউমারের কোনো সম্পর্ক নেই। একটু আগে যেমন বললাম হেড ইঞ্জুরির পরে ব্রেন টিউমার হয় না, ঠিক তেমনি এটাও জেনে রাখুন স্ট্রোকের থেকে কোনোদিন কখনো ব্রেন টিউমার হতে পারে না। বেশ, প্রায় শেষের দিকে এসে গিয়েছি ডাক্তারবাবু। ব্রেন টিউমারের ক্ষেত্রে আপনি যেভাবে বললেন যে নানান রকম থেরাপি, নানান রকম ওষুধ রয়েছে এবং শুরুর দিকে ধরা পড়লে সার্জারিও করা যেতে পারে, এই যে নানান বিষয়গুলো, এরপরে আর একটি প্রশ্ন আমাদের মনে আসে যে এই কি আমাদের সারা জীবন চালিয়ে যেতে হবে? অর্থাৎ যেমন খুব সাধারণভাবে সুগার হোক বা প্রেশার হোক, আমরা জানি একবার ধরা পড়লে সারা জীবন তার চলে ওষুধ। ব্রেন টিউমারের ক্ষেত্রেও কি সারা জীবন আন্ডার ট্রিটমেন্ট থাকতে হয়? না, এক্ষেত্রেও কিছু মানে অধিকাংশ ব্রেন টিউমার আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে, চিকিৎসা চলে, কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলে। তারপর আমরা প্রতি 6 মাস বা 1 বছর অন্তর তাদের রেগুলার ফলো আপ করি যে আবার নতুন করে টিউমারটার কিছু লক্ষণ আসছে কিনা। তার মানে চিকিৎসাটা চলে 3 থেকে 5 বছর। তারপরের পর্যায়ে টিউমারটার স্পেসিফিক কোনো চিকিৎসা চলে না, কারণ দেখা যায় যে টিউমারটা তখন শুকিয়ে গেছে বা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু কখনোই আমরা ছেড়ে দিই না, যে মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা দুভাবে মনিটরিং হয়। একটা হচ্ছে ক্লিনিক্যাল মনিটরিং, পেশেন্ট আবার নতুন কোনো লক্ষণ বলছে কিনা, আর একটা হচ্ছে রেডিওলজিক মনিটরিং, অর্থাৎ পেশেন্ট কোনো সিমটম বলছে না কিন্তু আমি 1 বছর বাদে এমআরআই করে দেখে নিচ্ছি যে জায়গাটা ঠিকঠাক আছে কিনা। তো সেটা খুব ইম্পর্টেন্ট। আর কিছু বিনাইন টিউমার আছে যেমন মেনিনজিওমা, তার চিকিৎসা করে তাকে আমরা বলে দিই যে না আর কিছু হবে না, এখন নিশ্চিন্তে থাকতে পারেন। সেরকম টিউমারও আছে যেগুলো পরবর্তীকালে কিওরড হিসাবে ডিক্লেয়ার করে দেওয়া হয়। আর ওষুধ বলতে যেটা প্রথমেই বলেছিলাম
শুধু টিউমারটার তো ওষুধ নয়, টিউমারটা যে সমস্যা তৈরি করেছে যেমন খিঁচুনি বা মৃগী বা মাথা বা যন্ত্রণা। মাথা যন্ত্রণা, এই বিশেষ করে মৃগীর ওষুধটা দীর্ঘদিন ধরে খেতে হয়। তার কারণ টিউমারটা চলে গেলেও তার যে একটা দাগ রয়ে যায়, সেই দাগটা থেকে ভবিষ্যতে অনেক সময় অজ্ঞান বা খিঁচুনি বারবার আসতে পারে। সেক্ষেত্রে টিউমার ভালো হয়ে গেলেও মৃগীর চিকিৎসাটা কিন্তু দীর্ঘ সময় ধরে চালাতে হতে পারে। একদম শেষে জানতে চাইবো, অনেক রোগের ক্ষেত্রেই ডাক্তারবাবুরা বলেন যে সাবধানতা হিসেবে জীবনচর্যায়, জীবনশৈলীতে, লাইফস্টাইলে এই জিনিসগুলো করবেন না, এগুলো করুন। ব্রেন টিউমারের ক্ষেত্রে কি এমন কোনো সাবধানতা রয়েছে যে আমরা অবলম্বন করতে পারি যাতে করে ব্রেন টিউমার না হয়, এরকম কোনো বিষয়? সেক্ষেত্রে যেটা আমার একটাই মানে সাবধানতা বলতে আমি যেটা বলবো যে এই ধরনের কোনো সিমটম যেটা টিউমারের সিমটম হতে পারে, এটা যদি আপনি কখনো এরকম সমস্যায় পড়েন বা কাউকে সমস্যায় পড়তে দেখেন, তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে যান। আরেকটা হচ্ছে যাদের অন্য কোনো চিকিৎসা চলছে, ধরুন একজন অন্য কোনো ক্যান্সারের থেরাপি পাচ্ছে, এদের ক্ষেত্রে অনেক সময় টিউমার হওয়ার সম্ভাবনা বেশি, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, তো যারা অন্য ধরনের কোনো ক্যান্সারের চিকিৎসা পাচ্ছেন, তাদের কোনো ব্রেন রিলেটেড সিমটম হলে তারা সন্দেহ করুন যে ওটা ওখানে আবার মেটাস্টেসিস মানে অন্য জায়গায় ছড়িয়ে এলো কিনা। অথবা যারা ইমিউনো কম্প্রোমাইজ, কোনো ধরনের ভাইরাল অসুখ বা কোনো অসুখে যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, অথবা তারা এমন কোন অসুখে ভুগছেন যে ওষুধ দেয়া হচ্ছে তাতে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ব্রেনের কোনো যদি এই ধরনের সিমটম হয়, মাথার যন্ত্রণা, বমি, খিঁচুনি, সেক্ষেত্রে তাদেরকে সন্দেহ করতে হবে যে আমার কোনো ব্রেন টিউমারের কোনো লক্ষণ আছে কিনা। তো এদের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা দরকার এই পার্টিকুলার গ্রুপে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আরও বেশ কিছু জানার ছিল, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনাকে আমরা পাবো। না জানা কথাগুলো, বাকি রয়ে যাওয়া কথাগুলো সেদিন জেনে নেওয়া যেতে পারে। অনেক ধন্যবাদ এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত নিউরোলজিস্ট, স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিমান কান্তি রায়। ব্রেন টিউমার সম্পর্কিত নানান বিষয় আমরা শুনলাম, জানলাম। আসুন একটু সচেতন হই, সতর্ক হই, এবং লক্ষণগুলি যদি দেখা দেয় তাহলে যেন একটু দেরি না করি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। ভালো থাকুন সকলে। নমস্কার।